জোটের রাজনীতি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ভিজিটিং রিসার্চ ফেলো অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। শুরুতে আপনার থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি যে নিবন্ধিত দল প্রায় 50টি, অথচ সবাই ঘুরপাক খাচ্ছে 3টি দলকে ঘিরে। রাজনীতিতে আসন পাওয়াটাই কি তাহলে মুখ্য বিষয়? হ্যাঁ, সেটাই আসল কথা যে রাজনীতিতে যদিও একটি দেশে অনেকগুলো দল থাকে, কিন্তু গণতান্ত্রিক দেশগুলোতে আমরা দেখি প্রধানত দুটি বা তিনটি দলের মধ্যেই নির্বাচন হয়। এবারও আমরা যেটা মনে করতেছি যে আসলে প্রকৃতপক্ষে নির্বাচন হবে বিএনপি এবং জামাত, এই দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু নতুন করে নিবন্ধনকৃত দল এনসিপি তারা একটা আলোড়ন তৈরি করেছে। এর যে নেতৃবৃন্দ তারা গত গণ আন্দোলনে ভূমিকা রেখেছিল, যে কারণে তাদের নিয়ে আলোচনা আছে, কিন্তু নতুন দল হিসেবে তারা আসলে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু আপাতত মনে হচ্ছে যে প্রধানত দুটি দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং এটাই গণতান্ত্রিক রীতি। অধিকাংশ গণতান্ত্রিক দেশে মূলত দুইটি বা তিনটি রাজনৈতিক দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। জি, অধিকাংশ দেশে আসলে বড় দুটি দলের মধ্যে আসন ভাগাভাগি হয় বা ক্ষমতার লড়াইটা প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু বড় দলগুলোর মধ্যে একে অন্যের সাথে আসন ভাগাভাগির আভাসও পাওয়া যাচ্ছে এবারের নির্বাচনে। তাহলে কি আবারও একমুখী নির্বাচন হতে যাচ্ছে কিনা? না, আমি মনে করি না যে একমুখী নির্বাচন হতে যাচ্ছে। আসন ভাগাভাগির যে কথাটা, সেটাকেও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে প্রধানত বাংলাদেশের রাজনীতিতে জোটের জোটের যে রাজনীতি, অর্থাৎ জোটবদ্ধভাবে রাজনীতি করার যে ইতিহাস, সেটা মানে একেবারে শুরু থেকে আছে, বাংলাদেশের শুরু থেকে আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে 1990-এর দশক থেকে যে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা দেখি যে বিএনপিকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন জোট গঠিত হয়েছে, এবং সেই সময় জোটের মধ্য দিয়ে আসন বিভাজন হয়েছে, আসনের ভাগাভাগি হয়েছে, নানান কিছু হয়েছে, সেটারই ধারাবাহিকতা অব্যাহত আছে। এই পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হলো যে জামাতকে কেন্দ্র করে এক ধরনের একটা জোটবদ্ধভাবে নির্বাচনের প্রচেষ্টা চলছে, অন্যদিকে বিএনপিকে কেন্দ্র করে আরেক ধরনের জোটবদ্ধভাবে নির্বাচন করার চেষ্টা হচ্ছে। যেমনটি হচ্ছে যে এনসিপি আলোচনা করছে যে তারাও জোট করে নির্বাচন করবে কিনা সেটা বিবেচনার মধ্যে আছে। কিন্তু এনসিপিকে আমরা যেটা বুঝতে পারি বিভিন্ন আলাপ আলোচনা থেকে এবং বিভিন্ন উৎস তথ্যের আলোকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এনসিপি, বিএনপি এবং জামাত উভয় পক্ষের সঙ্গে তাদের এক ধরনের একটা আলোচনা আছে, যেখানে তাদের জন্য সুবিধা হবে আদর্শিকভাবে, এবং তাদের যে লভ্যাংশ সেই বিবেচনায় সেখানে হয়তোবা তারা আসন ভাগাভাগি করতে পারে। তবে এই যে আসন যে ভাগাভাগির বিষয়টা, এর মানে এই না যে রাজনীতি একেবারে সহজ হয়ে গেছে, অর্থাৎ একেবারে পুরোটাই হচ্ছে খুবই এক ধরনের প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে, সেটা না। আমি মনে করি বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে, এর মধ্যে আওয়ামী লীগের অনুপস্থিতিতেও এক ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে বিএনপিকে কেন্দ্র করে এবং জামাতকে কেন্দ্র করে। জামাত পুরোপুরিভাবেই এই সুযোগটিকে কাজে লাগাতে চাচ্ছে, অর্থাৎ সুযোগটি বলছি যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, সেটাকে কাজে লাগাতে চাচ্ছে, এবং সেটাকে কাজে লাগিয়ে তারা তাদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে চাচ্ছে, এবং ভবিষ্যতের জন্য তারা তাদের একটা ভিত্তি প্রস্তুত করার চেষ্টা করতেছে। অন্যদিকে আমরা সবাই জানি যে যে বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতিহাসে একটি শক্তিশালী রাজনৈতিক দল, এবং শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা থাকে, যে কারণে তারা আবার চাচ্ছে যে যতটা সম্ভব আসন ভাগাভাগি করার মধ্য দিয়ে যৌথভাবে নির্বাচন করে আগামী সরকারে যাতে করে এক ধরনের স্থিতিশীলতা আসে, সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য বিভিন্ন যে শরিক সংগঠন আছে তাদেরকে তাদের সঙ্গে একত্র নির্বাচন করার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে এটাকে আসলে আমি মনে করি না যে প্রতিদ্বন্দ্বিতাহীনতার কোনো বার্তা দেয়, বরং আমি মনে করি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আগামী সরকারটা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার এক ধরনের স্থিতিশীলতার লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের আলোচনা হচ্ছে বলে জি, আমি মনে করি। জি, অধ্যাপক মজিদুল ইসলাম, তো এ পর্যায়ে একটি আপনাকে প্রশ্ন করতে চাই যে এবার দেখা যাচ্ছে নির্বাচনী ডামাডোলে একটি দলই একটু বেশি এগিয়ে রয়েছে, ক্ষমতার কলেবরও তাদের বেশি সমর্থন বা অন্যান্য হিসাব করলে। তো শক্তিশালী বিরোধী দল যদি না হয় তাহলে ক্ষমতার ভারসাম্য আসলে কিভাবে হবে? রাজনীতিতে সবসময় শক্তিশালী বিরোধী দল দরকার, অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, এবং যেখানেই শক্তিশালী বিরোধী দল, যে সরকার আমলে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি ছিল, সেখানেই সরকার আসলে পথচ্যুত হয়েছে, ডিরেলড হয়ে গেছে। তো এবারও আমরা আশা করি যে একটি শক্তিশালী বিরোধী দলের অত্যন্ত প্রয়োজন আছে। তবে আমি জানি না যে সংসদ নির্বাচনের ফলাফল কেমন হবে, কারণ আমাদের দেশে সেই ধরনের কোনো জরিপ হচ্ছে না, বা জরিপের গ্রহণযোগ্যতা নিয়েও আমাদের প্রশ্ন আছে। তো যে কারণে আমরা বলতে পারতেছি না, গত 15 বছর যেহেতু কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, বলতে পারছি না যে একটি দল কি পরিমাণের ভালো করবে, সেটা বলা যাচ্ছে না। তবে একটা বিষয় কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোনো কারণে যদি একটি দল সরকার গঠন করে, আরেকটি দল যদি বিরোধী দল থাকে, তাহলে যারা বিরোধী দল থাকবে তাদের যে মাঠ পর্যায়ে যথেষ্ট শক্তি আছে, অর্থাৎ মাঠে
কারণ বাংলাদেশের রাজনীতিতে পার্লামেন্টের ভেতরে যেমন শক্তি প্রদর্শন করার সুযোগ থাকে আলাপ আলোচনার মধ্য দিয়ে, মাঠের রাজনীতি অত্যন্ত সক্রিয়। ফলে আমি বলছি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমরা মনে করতেছি, একটি দল হয়তো বা রাজনীতিতে সরকার গঠন করার সম্ভাবনা আছে, কিন্তু যে দলটি বিরোধী দলে থাকবে আমরা ধারণা করছি সেই দলের যথেষ্ট শক্তি সামর্থ্য আছে বলে আমি মনে করি। জি ফলে আগামী সংসদ বা আগামী সরকারের জন্য রাজনীতি পরিচালনা করা খুব সহজ হবে বলে আমি মনে করি না। এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকার সম্ভাবনা জি এক ধরনের চেক রয়েই অ্যান্ড যায়। ব্যালেন্স থাকবে। এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলতে পারলে নিশ্চয়ই আরো ভালো লাগতো। তবে আপনার বক্তব্য পরিষ্কার। অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।